টাকা নিয়ে মানুষের সিদ্ধান্ত আসলে কখনোই একই রকম হয় না। এর কারণ আপনি, আমি, আমরা সবাই আমাদের নিজস্ব অভিজ্ঞতা, প্রজন্মের স্মৃতি আর জীবনের পটভূমি দিয়ে টাকা পয়সাকে দেখি। তাই একই অর্থনৈতিক ঘটনা, যেমন মুদ্রাস্ফীতি, বেকারত্ব বা বাজারের ওঠানামা, একজনের কাছে যেভাবে ধরা দেয় আরেকজনের কাছে তা সম্পূর্ণ ভিন্ন রকম মনে হতে পারে। উদাহরণস্বরূপ, যিনি জীবনে উচ্চ মুদ্রাস্ফীতি দেখেছেন তিনি সাধারণত বন্ডে বিনিয়োগ করতে আগ্রহী নন, কারণ তার অভিজ্ঞতা তাকে ভিন্নভাবে ভাবতে শিখিয়েছে। আবার কোনো সংস্কৃতিতে কারখানার চাকরি উন্নতির প্রতীক হতে পারে, কিন্তু অন্য প্রেক্ষাপটে তা একেবারে বিপরীত অর্থ ধারণ করতে পারে। আপনি যে আর্থিক সিদ্ধান্তগুলো নেন সেগুলোও আপনার জীবনের গল্প, চাওয়া পাওয়া আর বাস্তবতার প্রতিফলন। তাই বাইরে থেকে সেটা অযৌক্তিক মনে হতে পারে। তার উপর সঞ্চয়, অবসর বা শিক্ষার মতো ধারণাগুলো তুলনামূলকভাবে নতুন এবং দ্রুত বদলে যাচ্ছে। ফলে অনেক সময় ঐতিহাসিক প্রেক্ষাপট না জানার কারণে ভুল সিদ্ধান্তও নিয়ে ফেলা হয়। মনে রাখবেন, টাকার ব্যাপারে কেউ আসলে পাগল নয়। আপনার সিদ্ধান্ত আপনার জীবনের অভিজ্ঞতার ফল, যেমন অন্য সিদ্ধান্ত তার প্রেক্ষাপট থেকে এসেছে। তাই একে অপরের পছন্দ বা আচরণকে বুঝে নেওয়াই অর্থ ব্যবস্থাপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা। প্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। আজকে আমরা আপনাদেরকে শোনাবো দি সাইকোলজি অফ মানি বইটির সারাংশ, অর্থাৎ বাংলায় এই বইটার সারাংশ। আমরা এটাকে বাংলাদেশের মানুষের জন্য উপযোগী করে আপনাদেরকে পাঠ করে শোনানোর চেষ্টা করব। তো দেরি না করে শুরু করা যাক। সৌভাগ্য ও ঝুঁকি। জীবনের প্রতিটি সাফল্য বা ব্যর্থতার পেছনে ভাগ্য এবং ঝুঁকি এর ভূমিকা রয়েছে, বরং তা কখনো কখনো আমাদের ব্যক্তিগত পরিশ্রমকেও ছাপিয়ে যায়। আপনি যতই পরিকল্পনা করে পরিশ্রম করুন না কেন, এমন অনেক বাহ্যিক বিষয় থাকে যেগুলোর উপর আপনার কোনো নিয়ন্ত্রণ নেই, অথচ সেগুলি আপনার ফলাফলকে গড়ে তোলে বা নষ্ট করে দেয়। এই সত্যটা বুঝতে পারলে সাফল্যকে আপনি অনেক অনেক বেশি বাস্তবভাবে বিচার করতে পারবেন। উদাহরণস্বরূপ, বিল গেটসের সাফল্যের পেছনে কেবল তার প্রতিভা বা পরিশ্রমই কাজ করেনি, বরং এক বিরল সুযোগও ছিল। স্কুল জীবনে এমন সময়ে কম্পিউটার ব্যবহারের সুযোগ পেয়েছিলেন তিনি যখন খুব কম মানুষেরই সে সুবিধা ছিল। অন্যদিকে তার বন্ধু কেন্ট ইভান্স ছিলেন সমান প্রতিভাবান, কিন্তু পাহাড়ে দুর্ঘটনায় মারা যাওয়ার কারণে তার সম্ভাবনা পূর্ণরূপে বিকশিত হয়নি। এই দুই কাহিনী আমাদেরকে দেখায় ভাগ্য এবং ঝুঁকি ঠিক কতটা শক্তিশালীভাবে মানুষের জীবনের পথ পরিবর্তন করে দিতে পারে। সমস্যা হচ্ছে, আমরা অনেক সময় অন্যের সাফল্য বা ব্যর্থতাকে একপেশীভাবে দেখি। কেউ সফল হলে আমরা বলি ওর সিদ্ধান্ত ভালো ছিল, কেউ ব্যর্থ হলে বলি ও ভুল করেছে। কিন্তু আসলে অনেক সময় ফলাফল সিদ্ধান্তের চেয়ে বেশি নির্ভর করে পরিবেশ, পরিস্থিতি, ভাগ্য ও ঝুঁকির উপর। ঠিক একইভাবে কোনো এক্সট্রিম উদাহরণ দেখে পুরো ছবিটা বিচার করা ঠিক নয়, বরং গড়ে মানুষের অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়াই বেশি কার্যকর। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, ভাগ্যের ভূমিকা স্বীকার করলেও নিজের দায়িত্ব থেকে সরে আসা ঠিক নয়। পরিশ্রম ও প্রচেষ্টা সবসময় গুরুত্বপূর্ণ, কারণ এগুলো ছাড়া সুযোগ আসলেও তা কাজে লাগানো যায় না। শেষ পর্যন্ত জীবনের ফলাফলগুলো কখনো এত সরল নয় যতটা আমরা ভাবি। আপনি যদি ভাগ্য ও ঝুঁকির ভূমিকা স্বীকার করে নেন, তাহলে অন্যের সাফল্য, বিফলতা বিচার করাও সহজ হবে। নিজের ভুলগুলো ক্ষমা করতেও শিখবেন এবং জীবনের অনিশ্চয়তার প্রতি অনেক বেশি বাস্তব ও পরিপক্ক দৃষ্টিভঙ্গি তৈরি করতে পারবেন। যথেষ্ট মানে কি? জীবনের এক গুরুত্বপূর্ণ সত্য হলো, প্রকৃত সুখ ও স্থিতি আসে তখনই যখন আপনি বুঝতে পারেন আপনার জন্য যথেষ্ট বা এনাফ মানে কি। জন বোগল একটা গল্পের মাধ্যমে বিষয়টা পরিষ্কার করেন। লেখক জোসেফ হেলার একজন ধনী ম্যানেজারের মতো বিপুল সম্পদ না থাকা সত্ত্বেও তিনি বলেন, আমার কাছে এমন কিছু আছে যা তার কাছে নেই, আর তা হলো যথেষ্ট। এই উপলব্ধিটাই মূল শিক্ষা। অনেক সময় মানুষ বুঝতে না পেরে আরো বেশি পাওয়ার পেছনে অন্ধভাবে ছুটে যায়, আর সেটি হয়ে ওঠে পতনের কারণ। যেমন রাজাত গুপ্ত অনাথ অবস্থা থেকে উঠে এসে ম্যাককিনসির সিইও হন এবং $100 মিলিয়ন সম্পদ অর্জন করেন, কিন্তু আরো চাওয়ার লোভে তিনি ইনসাইডার ট্রেন্ডিংয়ে জড়িয়ে পড়ে জেলে যান। একইভাবে বার্নি ম্যাডফ বৈধ ব্যবসা গড়ে তুললেও অতৃপ্ত লোভের কারণে বিশাল পঞ্জি স্কিম চালিয়ে শেষমেশ ধ্বংস হন। এদের গল্প আমাদেরকে দেখায় যে অঢেল সম্পদ ও সাফল্য থাকার পরও আরও পাওয়ার কারণে মানুষকে কত বড় ঝুঁকির মুখে ফেলে। এমনকি অপরাধ না করেও, যেমন লং টার্ম ক্যাপিটাল ম্যানেজমেন্টের মতো সফল প্রতিষ্ঠানগুলো অতিরিক্ত লোভে সবকিছু হারিয়ে ফেলতে হয়। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রত্যাশা ও সন্তুষ্টির ভারসাম্য। আমাদের সুখ অনেকটাই নির্ভর করে
ফলাফল প্রত্যাশা এর উপর। আপনি যত বেশি প্রত্যাশা করবেন তত বেশি অসন্তুষ্টির জন্ম নেবে। তাই ঠিক কি আপনার জন্য যথেষ্ট সেটা জানা মানসিক শান্তির চাবিকাঠি। আরেকটা বিপজ্জনক ফাঁদ হলো সামাজিক তুলনা। আমরা প্রায়ই নিজেদের সাফল্যকে অন্যের সাথে মেপে দেখি। একজন নতুন খেলোয়াড় $1,000,000 পেলে সে বিলিয়নারদের সঙ্গে নিজে তুলনা করে। এই অবিরাম তুলনাই আমাদেরকে এক অনন্ত দৌড়ে ঠেলে দেয়, যেখানে সন্তুষ্টি কখনোই পাওয়া যায় না। যথেষ্ট মানে সুযোগ হারানো নয়, বরং অনিয়ন্ত্রিত উচ্চাকাঙ্ক্ষার ফলে সৃষ্ট অনুশোচনা থেকে নিজেকে রক্ষা করা। রাজগুপ্ত জেল থেকে ফিরে বুঝেছিলেন, অর্থ বা খ্যাতি নয়, সম্পর্ক, স্বাধীনতা ও সুখী জীবনের আসল সম্পদ। শেষ পর্যন্ত শিক্ষা হলো, যথেষ্ট এর ধারণা আপনাকে লোভ ও তুলনার পাত থেকে মুক্তি দেয়, আপনাকে সত্যিকারের সুখ ও স্থিতির পথে নিয়ে যায়। আপনার জন্য যথেষ্ট মানে কি সেটা ভেবে দেখা, বুঝে নেওয়া এবং তাতেই সন্তুষ্ট থাকা জীবনকে অনেক বেশি মূল্যবান করে তুলবে। কম্পাউন্ডিং, সময়ের সাথে অর্থবৃদ্ধি। আপনি যদি কখনো বরফ যুগের ইতিহাস পড়ে থাকেন তাহলে জানবেন, বিশাল কোনো পরিবর্তন হঠাৎ করে ঘটে না, বরং খুব ছোট ছোট পরিবর্তন একসময় মিলেমিশে বিশাল রূপ নেয়। ঠিক যেভাবে পৃথিবীর আবহাওয়ার সামান্য পরিবর্তন লক্ষ লক্ষ বছর ধরে বরফ যুগ সৃষ্টি করেছে, ঠিক সেভাবেই অর্থনীতিতেও কম্পাউন্ডিং বা ক্রমবর্ধমান বৃদ্ধির শক্তি কাজ করে। এই ধারণা বোঝাতে বিজ্ঞানীরা একটা চমকপ্রদ বিষয় তুলে ধরেছেন। সার্বিয়ার বিজ্ঞানী মেলোটিন মিলানকোভিচ ব্যাখ্যা করেন, পৃথিবীর অবস্থান ও সূর্যের বিকিরণ শক্তির সামান্য পরিবর্তনই জলবায়ুকে প্রভাবিত করে। আর আবহাওয়াবিদ ভ্লাদিমির কফেন দেখান যে শীতল শীত নয়, বরং তুলনামূলক ঠান্ডা গ্রীষ্ম বরফ জমার জন্য বেশি দায়ী। একটি গ্রীষ্ম সামান্য বরফ গলে না গেলে তা পরের শীতে আরও বরফ জমার পথ তৈরি করে এবং বছর বছর সেই স্তর জমে অবশেষে বিশাল হিমবাহে পরিণত হয়। অর্থনীতিতেও ঠিক একই ঘটনা ঘটে। আপনি যদি সামান্য পরিমাণ অর্থ নিয়মিতভাবে বিনিয়োগ করেন এবং সময়কে কাজ করতে দেন, তাহলে সেটি একসময় অবিশ্বাস্যভাবে বেড়ে উঠতে পারে। বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি ওয়ারেন বাফেট তার জীবনের সিংহভাগ সম্পদ অর্জন করেছেন 50 বছরের পর থেকে। তার $84.5 বিলিয়ন মধ্যে 84.2 বিলিয়ন এসেছে 50 বছরের পরের সময়ের কম্পাউন্ডিং এর ফল। এর মানে হলো, তিনি যতটা দক্ষ বিনিয়োগকারী তার চেয়ে গুরুত্বপূর্ণ হলো তিনি দীর্ঘ সময় ধরে বিনিয়োগ করেছেন। এখানেই আসে একটি গুরুত্বপূর্ণ তুলনা। জিম সাইমন্স নামের একজন বিনিয়োগকারী বাফেটের চেয়ে অনেক বেশি হারে অর্থাৎ 66% বার্ষিক রিটার্ন পেয়েছেন, কিন্তু তার সম্পদ তুলনামূলক কম, কারণ তিনি ততটা দীর্ঘ সময় বিনিয়োগ করেননি। এখান থেকেই বোঝা যায় কম্পাউন্ডিং এর আসল শক্তি লুকিয়ে আছে সময় এবং এর মধ্যে শুধু মুনাফার নয়। সমস্যা হলো, আমরা অনেক সময় কম্পাউন্ডিং এর শক্তিকে অবমূল্যায়ন করি। দ্রুত মুনাফায় আশায় ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নেই, অথচ ধীরে ধীরে নিয়মিতভাবে বাড়তে থাকা সম্পদই দীর্ঘমেয়াদে সবচেয়ে শক্তিশালী ফল দেয়। প্রযুক্তির জগতে যেমন স্টোরেজ ক্ষমতা হঠাৎ করে নয়, ধাপে ধাপে বেড়ে আজ অবিশ্বাস্য পর্যায়ে পৌঁছেছে, তেমনি আপনার টাকাও সময়ের সাথে সাথে ক্রমে বেড়ে এক বিশাল সম্পদে পরিণত হতে পারে। শেষে কথা হলো, বিনিয়োগে সফল হতে হলে সবচেয়ে বেশি রিটার্ন নয়, সবচেয়ে দীর্ঘ সময় ধরে স্থায়ী রিটার্ন অর্জন করাই আসল কৌশল। আপনি যদি ধৈর্য ধরে ধারাবাহিকভাবে বিনিয়োগ চালিয়ে যান এবং সময়কে তার কাছে কাজ করতে দেন, তাহলে কম্পাউন্ডিং এর শক্তি আপনাকে সেই জায়গায় পৌঁছে দেবে, যেটা আজকে হয়তো অসম্ভব মনে হচ্ছে। ধনী হওয়া বনাম সম্পদ ধরে রাখা। আপনি যদি সত্যিকারের সম্পদশালী হতে চান, মনে রাখবেন, ধনী হওয়া সহজ হতে পারে, কিন্তু সেই সম্পদকে ধরে রাখা অনেক বড় চ্যালেঞ্জ। আমি আপনাকে বলবো কিভাবে আপনি উপার্জিত অর্থ দীর্ঘ সময় ধরে রক্ষা করতে পারেন। প্রথমে, বাজারের উত্থান পতন, অর্থনৈতিক অনিশ্চয়তা, ঋণ এবং আতঙ্ক এগুলো প্রতিনিয়ত আপনার পথ পরীক্ষা করে। আপনার আসল লক্ষ্য হওয়া উচিত টিকে থাকা। যদি আপনি টিকে থাকেন, সময়ের সঙ্গে সঙ্গে কম্পাউন্ডিং এর শক্তি আপনার পক্ষে কাজ করবে আর আপনার সম্পদ বৃদ্ধি পাবে। আমি আপনাকে 3টি গুরুত্বপূর্ণ কৌশল বলবো। প্রথমত, আর্থিক ভিত্তি অটুট রাখুন। বাজারে বড় ধস নেমে গেলেও নগদ সঞ্চয় থাকলে আপনাকে বাধ্য হয়ে লোকসানে সম্পদ বিক্রি করতে হবে না। দ্বিতীয়ত, বাজারের অনিশ্চয়তার জন্য প্রস্তুত থাকুন। আপনার বিনিয়োগ পরিকল্পনায় নমনীয়তা রাখুন এবং অপ্রত্যাশিত ঘটনার জন্য নিরাপত্তা ব্যবস্থা তৈরি করুন। বারবেল্ট মেন্টালিটি গড়ে তুলুন। একদিকে ভবিষ্যৎ নিয়ে আশাবাদী থাকুন, অন্যদিকে সম্ভাব্য ঝুঁকির কথাও মাথায় রাখুন। এই ভারসাম্য আপনাকে সাহস দেবে এগিয়ে যেতে, আবার বিপদ থেকে বাঁচতেও সাহায্য করবে। আপনি যদি এই 3টা কৌশল মেনে নিতে পারেন, তাহলে শুধু সম্পদ উপার্জনই নয়, সেটা দীর্ঘ সময় ধরে রাখা সম্ভব হবে।
যারা টিকে থাকে তারাই শেষ পর্যন্ত প্রকৃত অর্থে ধনী হয়। তাই নিজের বিনিয়োগের উপর নিয়ন্ত্রণ রাখুন, ধৈর্য ধরুন আর দীর্ঘমেয়াদী স্থিতিশীলতায় মনোযোগ নিবেশ করুন। মাঝে মাঝে টেইল ইভেন্টস সাফল্য আনে। বিনিয়োগ বা ব্যবসায় সাফল্য মানেই সবসময় সবকিছু ঠিক হওয়া নয়। আসলে মাঝে মাঝে বড় সফলতার অনেকটাই আসে টেইল ইভেন্টস থেকে, অত্যন্ত বিরল কিন্তু জীবন পাল্টে দেওয়ার মতো সুযোগ। মানে আপনি যতই ব্যর্থ হন না কেন, কয়েকটা অসাধারণ সুযোগ ধরলেই পুরো পথ বদলে যেতে পারে। ধরা যাক কেউ একটি পুরনো বই বা চিত্রকর্ম কিনে রাখলো, যেটির দাম তখন কম। কয়েক বছর পর সেটি বিশাল মূল্যবান হয়ে ওঠে। এরকম এক বা দুইটি সফল সংগ্রহই সম্পদের বড় অংশ গঠন করে। বিনিয়োগও একই ঘটনা ঘটে। আপনার বেশিরভাগ বিনিয়োগ হয়তো ব্যর্থ, কিন্তু কয়েকটা সঠিক সিদ্ধান্ত আপনাকে সম্পদকে আকাশছোঁয়া করে দিতে পারে। ফাইন্যান্সের দুনিয়ায় টেইল ইভেন্টস খুব শক্তিশালী। ধরুন শত শত নতুন স্টার্টআপে কেউ বিনিয়োগ করে, তাদের মধ্যে কেবল কয়েকটির সাফল্যই বিপুল রিটার্ন দিয়ে দেয়। স্টক মার্কেটেও একই ঘটনা ঘটে। মোট কোম্পানির মধ্যে কয়েকটির সাফল্য পুরো বাজারের রিটার্নের বড় অংশ তৈরি করে, বাকিগুলো হয়তো ব্যর্থ হয়। সাফল্যের মূল চাবিকাঠি হলো ধৈর্য ও সময়। দীর্ঘমেয়াদী বিনিয়োগ করুন, নিয়মিত ও স্থির থাকুন। কয়েকটি ব্যর্থতার পরও যদি আপনার মনোভাব ঠিক থাকে, ভালো ফল পাওয়া সম্ভব হয়। ছোট উঠা নামায় অতিরিক্ত আতঙ্কিত হবেন না। সময়কে আপনার বন্ধু বানান। অনেক চেষ্টা ব্যর্থ হবে, কিন্তু কয়েকটি সাফল্যই বিপ্লবী ফলাফল আনবে। যদি আপনি টেইল ইভেন্টস এর গুরুত্ব বুঝতে পারেন, তাহলে ব্যর্থতা আর ভয়ানক মনে হবে না। প্রতিটি ব্যর্থতা শুধু একটি ধাপ, আর কয়েকটি অসাধারণ সাফল্য শেষ পর্যন্ত জয় নিশ্চিত করবে। তাই বলবো, প্রচেষ্টা চালিয়ে যান, ব্যর্থতার ভয়কে জয় করুন এবং টেইল ইভেন্ট ধরার জন্য সর্বদা প্রস্তুত থাকুন। স্বাধীনতা। জীবনের সঠিক ধন কোনো ব্যাংকে রাখা অর্থ বা চাকুরির মর্যাদা নয়। সত্যিকারের সম্পদ হলো আপনার সময় এবং জীবনের উপর নিয়ন্ত্রণের স্বাধীনতা। আপনি নিজের সিদ্ধান্ত নিতে পারেন কিভাবে টাকা দিন কাটবেন, কখন কাজ করবেন বা বিশ্রাম নেবেন। এটাই আসল সুখ। মনোবিজ্ঞানী অ্যাঙ্গাস ক্যাম্পবেল দেখিয়েছেন, জীবনের নিয়ন্ত্রণের অনুভূতি যে কোনো বাস্তব শর্তের চেয়ে বেশি সুখের পূর্বাভাস দেয়। অর্থ বলতে আমি যা বোঝাই তার মূল মান হলো এটি আপনাকে সময় এবং স্বাধীনতা দেয়। এমনকি সামান্য অর্থ থাকলেও আপনি নিজের জীবনের উপর কিছু নিয়ন্ত্রণ আনতে পারেন। উদাহরণস্বরূপ, অসুস্থ হলে ছুটি নেওয়া বা এমন কাজ বেছে নেওয়া যা আপনার সময়ের স্বাধীনতা দেবে। আমার অভিজ্ঞতা বলছে, আমরা অনেক সময় অর্থের পেছনে ছুটে চলি, ভাবি উচ্চ বেতন মানেই সুখ, কিন্তু বাস্তবতা হলো উচ্চ বেতনের চাকরিও ব্যক্তিগত সময় কেড়ে নিতে পারে, যা আগে আনন্দদায়ক ছিল। নিয়ন্ত্রণ হারালে এমন কাজও ভারী হয়ে যায়। এজন্য অর্থ কেবল একটি উপায়, এটি আপনাকে সময় এবং পছন্দের স্বাধীনতা দিতে পারে। ডেরেক সাইভার্টস একটা চমকপ্রদ উদাহরণ। তিনি তরুণ বয়সে আর্থিক স্বাধীনতা অর্জন করেছিলেন, যার ফলে তিনি নিজের আগ্রহ অনুসরণ করে একজন সঙ্গীত শিল্পী হতে পেরেছিলেন। দেখুন, অর্থের পরিমাণ নয়, নিয়ন্ত্রণই নির্ধারণ করে আপনার সুখ। আমরা ইতিহাস থেকে দেখতে পাই, আমেরিকায় যত ধনী হয়ে গেছে, অনেকেই আগের চেয়ে কম সুখী বোধ করেছেন। কেন? কারণ কাজের প্রকৃতি পরিবর্তিত হয়েছে। বেশি জ্ঞানভিত্তিক কাজের কারণে ব্যক্তিগত সময়ের নিয়ন্ত্রণ কমে গেছে। কাজ আর ব্যক্তিগত জীবন একে অপরের মধ্যে মিলেমিশে গেছে, আর এর ফলে সুখের অনুভূতি ক্ষীণ হচ্ছে। বৃদ্ধ আমেরিকানরা এই গোপন সত্য জানেন, সুখ অর্থ থেকে নয়, অর্থের সাহায্য, সময় ও সম্পর্কের মান বজায় রাখার ক্ষমতা থেকে আসে। অর্থের সর্বোচ্চ মূল্য হলো এটি আপনাকে জীবনের নিয়ন্ত্রণ দেয়। তাই আমি আপনাকে বলবো, আপনার সময়কে মূল্য দিন। সময়ের স্বাধীনতাই সবচেয়ে বড় ধন এবং প্রকৃত সুখের চাবিকাঠি। বিলাসবহুল গাড়ির প্যারাডক্স। আমরা প্রায়শই ধনী হওয়া বা বিলাসবহুল জিনিসপত্রের প্রতি আকৃষ্ট হই, কারণ মনে করি তা আমাদেরকে শ্রদ্ধা ও প্রশংসা এনে দেবে। উদাহরণস্বরূপ, আমার সময়ে আমি ব্যালেট হিসেবে কাজ করেছি। প্রতিদিন ফেরারি, ল্যাম্বরগিনি বা অন্যান্য বিলাসবহুল গাড়ি দেখতাম। প্রাথমিকভাবে মনে হতো এ ধরনের গাড়ি চালানো মানেই মানুষ আপনাকে সাফল্য এবং বুদ্ধিমত্তার প্রতীক হিসেবে দেখবে। কিন্তু আমি শিখেছি এখানে একটা বীরবতা আছে। লোকেরা প্রায়ই গাড়ি থেকে লক্ষ্য করে চালককে নয়, বরং আপনি যতই ব্যস্ত হয়ে ধনী হওয়ার জন্য চেষ্টা করুন না বা বিলাসবহুল গাড়ি কিনুন, অন্যরা আপনার ব্যক্তিত্ব বা সক্ষমতা দেখবে না। তারা মূলত সেই গাড়ির প্রতি আকৃষ্ট হবে। আমি আমার ছেলেকে একটা চিঠিতে লিখেছি, যে ধন সম্পদ বা দামি জিনিসপত্র মানুষকে সত্যিকারের সম্মান দেয় না, বরং এগুলো অন্যদের জন্য একটা আকর্ষণের মানদণ্ড হিসেবে কাজ করে। অর্থাৎ আপনার অনুসৃত সম্মান বা শ্রদ্ধা অনেক সময় ভুল জায়গায় খুঁজে বের করা হয়।
আমি আপনাকে বলবো, ধনসম্পদ বা বিলাসবহুল গাড়ি চাইতে পারেন, কিন্তু আসল শ্রদ্ধা আসে আপনার চরিত্র থেকে, আপনার নম্রতা, দয়া এবং সহমর্মিতা থেকে। এই গুণাবলী ছাড়া সবচেয়ে দামি গাড়ি চালালেও আপনি প্রকৃত প্রশংসা পাবেন না। বিলাসবহুল গাড়ি বা দামি জিনিসপত্র স্ট্যাটাসের প্রতীক হতে পারে, কিন্তু আসল মানসিক শ্রদ্ধা বা মূল্যায়ন এনে দেয় না। তাই আমি আপনাকে পরামর্শ দিচ্ছি, আপনার মূল লক্ষ্য হোক নিজের চরিত্রের মান বাড়ানো, আর বিলাসবহুল জিনিস কেবল সেই জীবনের অঙ্গ হিসেবে বিবেচনা করুন। আসল সম্পদ কি দেখা যায়? অর্থের সবচেয়ে বড় ধাঁধা হলো সত্যিকারের সম্পদ প্রায়শই অদৃশ্য থাকে। আমরা প্রায়ই কারো ব্যয়বহুল গাড়ি, বড় বাড়ি বা দামি পোশাক দেখে ধরে নেই তারা ধনী, কিন্তু বাস্তবতা অনেক সময়ই আলাদা হয়ে থাকে। আমার ভ্যালেট হিসেবে কাজ করার সময় লস অ্যাঞ্জেলসে আমি এমন অনেক মানুষ দেখেছি যারা দামি গাড়ি চালাতেন, কিন্তু প্রকৃত অর্থে আর্থিকভাবে স্থিতিশীল ছিলেন না। যেমন একজন পরিচিত ছিলেন যিনি পোরেশ গাড়ি চালাতেন, পরে জানা গেল সেই গাড়ি বাজেয়াপ্ত হয়েছিল আর তিনি অর্থনৈতিক সমস্যায় ছিলেন। আপনি যদি কারো সম্পদ বিচার করেন শুধুমাত্র চোখে পড়া জিনিসপত্রের মাধ্যমে, গাড়ি, বাড়ি বা পোশাক থেকে, তাহলে আপনি ভুলে যেতে পারেন আসল সম্পদ হলো আপনি যা খরচ করেননি, অর্থাৎ সঞ্চয়, বিনিয়োগ এবং এমন জিনিসপত্র যা ভবিষ্যতে আপনার সময়, স্বাধীনতা এবং সুযোগ বাড়াবে। আমি আপনাকে স্পষ্ট করে বলতে চাই, ধনী এবং সম্পদশালী হওয়া একই নয়। ধনী মানে হলো আপনি এখন কতটা ব্যয় করতে বা প্রদর্শন করতে পারেন, আর সম্পদশালী মানে হলো আপনি কতটা সঞ্চয় ও বিনিয়োগ করে ভবিষ্যতের জন্য স্বাধীনতা তৈরি করছেন। একটি উদাহরণ দিয়েই বুঝাই, আপনি যদি কঠোর ডায়েট করছেন এবং মাঝে মাঝে অতিরিক্ত খাবার খান, তা আপনাকে সাময়িক আনন্দ দেবে, কিন্তু আসল নিয়ন্ত্রণ ও দীর্ঘমেয়াদী ফলাফল আসে সংযম এবং ধৈর্য ধরে নিজের লক্ষ্য বজায় রাখার মাধ্যমে। সম্পদও ঠিক একই রকম, একই খরচ কমিয়ে সঞ্চয় ও বিনিয়োগ বাড়াবে, আপনি বাস্তব অর্থে ধনী হবেন। আমি আপনাকে আরো বলবো, সত্যিকারের সম্পদশালীদের অনুসরণ করা কঠিন, তাদের সাফল্য প্রায়শই অদৃশ্য থাকে। উদাহরণস্বরূপ, রোনাল্ড রিডের মতো মানুষ মৃত্যুর পরে পরিচিত হন, কারণ জীবদ্দশায় তার সম্পদ গোপন ছিল। আপনি যে মানুষকে সাধারণ মনে করেন তারাও অনেক বড় সম্পদশালী হতে পারেন, আর যারা দেখায় তারা ধনী সবসময় তা নাও হতে পারে। তাই আমি আপনাকে পরামর্শ দিচ্ছি, নিজের জন্য সঞ্চয় এবং বুদ্ধিমানের সঙ্গে বিনিয়োগ করুন। চোখে পড়া নয়, সত্যিকারের অদৃশ্য সম্পদ তৈরি করুন। অর্থ সঞ্চয় করা কতটা জরুরি? আমি আপনাকে বলতে চাই, সত্যিকারের ধন সৃষ্টির মূল হলো অর্থ সঞ্চয়। শুধু বেশি আয় বা বিনিয়োগের রিটার্ন নয়, আপনি যতই উপার্জন করুন, যদি সঞ্চয়ের হার কমে থাকে, আপনি আর্থিক স্বাধীনতা অর্জন করতে পারবেন না। একটা উদাহরণ দিয়ে বলি, যেমন 1950 এর পর মার্কিন যুক্তরাষ্ট্রে শক্তি সাশ্রয় অনেক বৃদ্ধি পেয়েছিল। নতুন শক্তি উৎপাদনের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো বিদ্যুৎ দক্ষতা বৃদ্ধি। ঠিক একইভাবে আপনার ব্যক্তিগত সঞ্চয় এবং মিতব্যয়িতা যদি আপনি নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে সফলতা আসার সম্ভাবনা বেশি। আমি আপনাকে বলবো, আপনার লক্ষ্য হোক উচ্চ সঞ্চয় হার বজায় রাখা, আয়ের চেয়ে বেশি নয়। আপনি যদি সত্যিকারের সম্পদশালী হতে চান, তা নির্ভর করে আপনার জীবনের খরচ এবং প্রয়োজনের তুলনায় কিভাবে সঞ্চয় করছেন। কম খরচ করলে সব সঞ্চয় দীর্ঘ সময় ধরে বেড়ে যায়। এটার মানে হলো সামান্য অর্থে জীবনযাপন করতে পারার ক্ষমতা আপনার আর্থিক অবস্থার জন্য অনেক বড় সুবিধা দেয়। এখনই একটা গুরুত্বপূর্ণ বিষয় বলি, প্রায়শই মানুষ অতিরিক্ত খরচ করে শুধুমাত্র অহংকারের কারণে, প্রয়োজনের কারণে নয়। আমি আপনাকে বলবো, নিজের চাহিদার বাইরে খরচ কমানো এবং নম্র হওয়া, এটাই সত্যিকারের আর্থিক কৌশল। নিজের জন্য সঞ্চয় করুন, সমাজের মান বা অন্যের প্রশংসার জন্য নয়। সঞ্চয় বাড়ানোর সবচেয়ে বড় উপায় হলো খরচ কমানো, অর্থাৎ সঞ্চয় মূলত মানসিকতার বিষয়, কঠোর আর্থিক পরিকল্পনার চেয়ে বেশি। আমি আপনাকে পরামর্শ দিব, প্রতি মাসে নির্দিষ্ট লক্ষ্য ছাড়াই কিছু অর্থ সঞ্চয় করুন। এটি জীবনের অপ্রত্যাশিত চ্যালেঞ্জ মোকাবেলার জন্য একটি সুরক্ষা হিসেবে কাজ করবে। সঞ্চয় শুধু একটা সংখ্যা নয়, এটি আপনাকে স্বাধীনতা, নমনীয়তা এবং সময়ের নিয়ন্ত্রণ দেবে। উদাহরণস্বরূপ, আপনার কাছে যদি কিছু সঞ্চয় থাকে, আপনি চাকরি পরিবর্তন করতে পারেন, নতুন সুযোগ নিতে পারেন বা জীবনযাত্রায় কোনো ঝুঁকি কমাতে পারেন। এই ধরনের সুবিধার মূল্য হিসাব করা যায় না, কিন্তু তা আপনার জীবনে অমূল্য হয়ে দাঁড়ায়। আজকের প্রতিযোগিতামূলক বিশ্বে নমনীয়তা এবং সময়ের উপর নিয়ন্ত্রণ সঞ্চয়ের মাধ্যমে অর্জিতই সবচেয়ে বড় প্রতিযোগিতামূলক সুবিধা। তাই আজ থেকেই সঞ্চয় শুরু করুন, এটি আপনার আর্থিক স্বাধীনতার চাবিকাঠি। যুক্তিসঙ্গত হওয়া গুরুত্বপূর্ণ, শুধুমাত্র রেশনাল নয়। আপনি শুধু একটি গণনা যন্ত্র নন, আপনি একজন জটিল, আবেগপূর্ণ মানুষ। এটি বুঝতে পারা খুবই গুরুত্বপূর্ণ যখন আপনি অর্থনৈতিক বা বিনিয়োগের সিদ্ধান্ত নেন। অনেক সময় আমরা চাই সবকিছু পুরোপুরি রেশনাল, অর্থাৎ যুক্তিসম্মত বা শুধুমাত্র বিশ্লেষণ ভিত্তিক হোক, অর্থাৎ
কেবল সংখ্যার ভিত্তিতে নিখুঁত গণিত মডেল অনুযায়ী, কিন্তু বাস্তব জীবনে যুক্তিসঙ্গত হওয়া অনেক বেশি কার্যকর। যুক্তিসঙ্গত হওয়া মানে হলো এমন সিদ্ধান্ত নেওয়া যা আপনার মানসিক শক্তি বজায় রাখে এবং দীর্ঘমেয়াদে ধারাবাহিকতা নিশ্চিত করে। উদাহরণস্বরূপ ভাবুন, বাংলাদেশে অনেক মানুষ ছোট ব্যবসা বা দোকান পরিচালনা করেন। কেউ হয়তো খুব লাভজনক কিন্তু চাপপূর্ণ কৌশল অবলম্বন করতে পারেন, যা তাদের মানসিকভাবে বিপর্যয় তৈরি করবে। কিন্তু যদি তারা এমন সিদ্ধান্ত নেন যা তাদের স্বাচ্ছন্দ্যে দেয়, যেমন পরিচিত পণ্যের উপর ফোকাস করা বা পারিবারিক ব্যবসায়ের সঙ্গে বিনিয়োগ করা, তাহলে তারা ধৈর্য ধরে দীর্ঘমেয়াদে সফল হতে পারে। একটি সহজ উদাহরণ, বাংলাদেশি স্টক মার্কেটে ছোট বিনিয়োগকারীরা প্রায় পরিচিত কোম্পানিতে বিনিয়োগ করেন, যেমন বাংলাদেশ জনপ্রিয় টেলিকম বা প্যাকেজড খাদ্য কোম্পানি। পরিসংখ্যানগতভাবে হয়তো আরও লাভজনক স্টক রয়েছে, কিন্তু পরিচিত কোম্পানিতে বিনিয়োগ করা তাদের জন্য মানসিকভাবে নিরাপদ এবং দীর্ঘমেয়াদে স্থিতিশীল ফলাফল দেয়। কিছু রেশনাল অর্থাৎ যুক্তিসম্মত বা শুধুমাত্র বিশ্লেষণ ভিত্তিক কৌশল, যেমন উচ্চ লিভারেজ ব্যবহার বা ঝুঁকিপূর্ণ ট্রেডিং, সংখ্যার দিক থেকে সঠিক মনে হতে পারে, কিন্তু বাস্তবে মানসিক চাপ ও ক্ষতির সম্ভাবনা বেশি। তাই আপনার বিনিয়োগের প্রতি আস্থা এবং ভালোবাসা তৈরি করুন। যদি আপনি নিজের বিনিয়োগের সঙ্গে আবেগ রাখেন, বাজারের ওঠানামা বা ক্ষতির সময়ও আপনি দৃঢ় থাকবেন। বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি যদি একটা ছোট ব্যবসা চালান, স্টক বা ব্যাংকিংয়ে বিনিয়োগ করেন, পরিচিত অভ্যাস এবং স্বাভাবিকতা গুরুত্বপূর্ণ। হোম বায়াস বা পরিচিত কোম্পানিতে বিনিয়োগ করা পুরোপুরি রেশনাল না হলেও যুক্তিসম্মত। এটি আপনাকে দীর্ঘমেয়াদে স্থির থাকতে সাহায্য করে। সারপ্রাইজ। ইতিহাসে নতুন তেমন কিছু ঘটেনি বা ঘটে না, কিন্তু বাস্তবে নতুন ঘটনা প্রায়ই ঘটে। স্ট্যানফোর্ডের অধ্যাপক স্কট সাগান বলেছেন, যে সব ঘটনা আগে কখনো ঘটেনি সেগুলো সবসময় ঘটে। অর্থাৎ ইতিহাস আমাদের জন্য কোনো নিশ্চয়তার ভবিষ্যদ্বাণী দেয় না। যদি অতীত থেকে শেখা দরকার, কিন্তু এটিকে ভবিষ্যতের সঠিক মানচিত্র মনে করা ভুল। অনেক বিনিয়োগকারী ইতিহাসকে এক ধরনের ভবিষ্যদ্বাণীকারক হিসাবে দেখেন, কিন্তু বাস্তবতা হলো অর্থনীতি মানুষ তৈরি করে, আর মানুষ আবেগপ্রবণ এবং অপ্রত্যাশিত সিদ্ধান্ত নেয়। উদাহরণ হিসেবে ভাবুন, বাংলাদেশের আর্থিক বাজারে মনিরুল হকের মতো একজন উদ্যোক্তা নতুন প্রযুক্তি নিয়ে আসে, যা হঠাৎই বাজারে ঝড় তোলে। এমন ঘটনা অতীতে কখনো হয়নি, তাই পূর্বাভাস ব্যর্থ হতে পারে। আপনার জানা উচিত যে বিনিয়োগকারীর আচরণ কাহিনী এবং সংস্কৃতির প্রভাবিত। আমরা অতীতের সাফল্য দেখে আত্মবিশ্বাসী হয়ে যাই, কিন্তু এই আত্মবিশ্বাস ভবিষ্যতের জন্য ভুল ধারণা তৈরি করতে পারে। উদাহরণস্বরূপ ধরা যাক, রকিবুল ইসলাম তার স্টার্টআপের আগে অন্যদের সাফল্য দেখে ভাবেন তিনি একইভাবে লাভবান হবেন, কিন্তু নতুন প্রযুক্তি ও বাজারের চাহিদা ভিন্ন, তাই ফলাফল ভিন্ন হতে পারে। মহা ঘটনার প্রভাবও গুরুত্বপূর্ণ, যেমন বিশ্বযুদ্ধ বা 1929 সালের বিশ্বমন্দা। বাংলাদেশে ধরা যাক 2007 সালের অর্থনৈতিক সংকট, সেটি অনেক ছোট ব্যবসায়ীর ভাগ্য বদলে দেয়, যদিও তারা পূর্বাভাস করতে পারেনি। অর্থাৎ একটি বাজারে অল্প সংখ্যক অপ্রত্যাশিত ঘটনা সমস্ত ফলাফল প্রভাবিত করতে পারে। ইতিহাসের উপর অতি নির্ভরতা বিপজ্জনক। নাসিম তালেব বলেছেন, ইতিহাসের চিত্রকে সামনে রেখে ভবিষ্যৎ অনুমান করা মানসিক সীমাবদ্ধতার প্রমাণ। অতীতের বিনিয়োগ কৌশল, যেমন বেঞ্জামিন গ্রাহামের নীতিমালা, প্রায়ই বর্তমান বাংলাদেশি বাজারে পুরোপুরি প্রযোজ্য নয়। আমাদের অবশ্যই পরিপ্রেক্ষিত অনুযায়ী কৌশল অভিযোজিত করতে হবে। আমি আপনাকে পরামর্শ দিব, অতীত থেকে শিখুন, কিন্তু ব্যালেন্স বজায় রেখে ভবিষ্যতের জন্য প্রস্তুত থাকুন। মানুষের প্রকৃতি লোভ ও ভয় একই থাকে, কিন্তু বাজার ও অর্থনৈতিক পরিস্থিতি ক্রমাগত পরিবর্তিত হয়। উদাহরণস্বরূপ, ঢাকা স্টক এক্সচেঞ্জের নতুন নীতিমালা ও প্রযুক্তিগত পরিবর্তনগুলো গত দশকে সম্পূর্ণ নতুন চ্যালেঞ্জ এনেছে। আমি আপনাকে বলতে চাই, ইতিহাস ব্যবহার করুন স্মার্টভাবে, কিন্তু ভবিষ্যৎকে দৃঢ়ভাবে সঙ্গে ধরার চেষ্টা করবেন না। আপনার বিনিয়োগ কৌশল অ্যাডাপ্টেবল হতে হবে, যাতে অপ্রত্যাশিত ঘটনার প্রভাব সামলানো যায়। এই মনোভাব আপনাকে বাস্তববাদী ও প্রস্তুত রাখবে, বিশেষ করে আমাদের মতো উৎপাদন ও স্টার্টআপ সমৃদ্ধ দেশে, যেখানে পরিবর্তন অব্যাহত। আপনি বুঝবেন, ইতিহাস শুধুমাত্র শেখায়, ভবিষ্যৎ তৈরি করে না। তাই বিনিয়োগ ও আর্থিক পরিকল্পনায় সবসময় অপ্রত্যাশিত ও সারপ্রাইজিং ঘটনার জন্য প্রস্তুত থাকুন। ভুল হওয়ার সুযোগ দিন। আপনার অর্থনৈতিক জীবনেও ভুল হওয়ার সুযোগ রাখা কতটা গুরুত্বপূর্ণ, ব্ল্যাক জ্যাকের উদাহরণ ধরুন, যেখানে কার্ড কাউন্টাররা স্ট্র্যাটেজি অনুযায়ী বাজি রাখে, কিন্তু সবসময় তাদের কাছে পর্যাপ্ত টাকা থাকে ক্ষতি সহ্য করার জন্য। ঠিক তেমনি আমাদের আর্থিক পরিকল্পনাতেও মার্জিন অফ সেফটি বা সুরক্ষার জায়গা রাখা প্রয়োজন, যাতে অপ্রত্যাশিত ক্ষতি সামলানো যায়। মার্জিন অফ সেফটি মানে হলো আপনি পূর্বাভাসের উপর সম্পূর্ণ নির্ভর না করে একটি নিরাপদ ব্যাপার তৈরি করা।
উদাহরণস্বরূপ ধরুন রাশিদুল ইসলাম তার ব্যবসার জন্য 10 লাখ টাকা পরিকল্পনা করেছে, কিন্তু অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে 3 লাখ টাকা অতিরিক্ত রাখা তার নিরাপত্তা নিশ্চিত করে। এতে ক্ষতির সময়ও সে চলতে পারবে এবং সুযোগ আসলে উপকৃত হবে। আমরা প্রায়শই অর্থনৈতিক পূর্বাভাসে অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে যাই। অনেকেই বাড়ি, রিনোভেশন বা স্টার্টআপে বাজেট ঠিক করেন, মনে করেন সব কিছু ঠিকঠাক হয়ে যাবে, কিন্তু বাস্তবতা ভিন্ন। এজন্য ভুলের জন্য জায়গা রাখা আবশ্যক। লক্ষ্য রাখুন, স্থায়ীভাবে সফল হওয়ায় মূল হলো সৃষ্টিশীলভাবে এবং ধৈর্যের সঙ্গে বেঁচে থাকা। বিল গেটস এবং ওয়ারেন বাফেটের মতো উদাহরণ দেখুন। তারা সর্বদা পর্যাপ্ত নগদ সংরক্ষণ রাখেন যাতে বাজারের ওঠাপড়া সামলানো যায়। আপনার মনোভাবও গুরুত্বপূর্ণ। বাজারে পতনের সময় শুধুমাত্র হিসাবপত্রের ভিত্তিতে সিদ্ধান্ত নিলে বোঝা যায় না মানসিক স্থিরতা এবং ধৈর্য কতটা প্রয়োজন। এছাড়া অপ্রত্যাশিত আর্থিক জরুরি পরিস্থিতি যেমন হঠাৎ অসুস্থতা বা ব্যবসার ক্ষতি, আপনি যদি ঝুঁকি নিতে চান, মনে রাখবেন সর্বমোট ক্ষতির ঝুঁকি এড়ানো জরুরি। উচ্চ লিভারেজ ব্যবহার করলে ক্ষতি অনেক বড় হতে পারে, যা পুনরুদ্ধারকে জটিল করে। এজন্য আমি পরামর্শ দেব, বারবার কৌশল ব্যবহার করুন। উচ্চ ঝুঁকি এবং নিম্ন ঝুঁকির বিনিয়োগের মধ্যে সমন্বয় করুন। ধরুন মিস্টার জাহিদ কর্পোরেট বন্ড এবং স্টক দুটোতেই বিনিয়োগ করেন। একটি নিরাপদ, অন্যটি সম্ভাবনাময়। এটি আপনাকে অপ্রত্যাশিত ঝুঁকি মোকাবেলা করার সুযোগ দেয়। ইতিহাসও দেখায়, যেমন স্টালিনগ্রাদ যুদ্ধ বা বাজার পতন, অপ্রত্যাশিত ঘটনা বড় ক্ষতি আনতে পারে। সঞ্চয় নির্দিষ্ট লক্ষ্যে সীমাবদ্ধ রাখবেন না, বরং অপ্রত্যাশিত পরিস্থিতিতে ব্যবহার করার জন্য, যেমন হঠাৎ মেডিকেল খরচ বা ছোট ব্যবসায় হঠাৎ ক্ষতি, সঞ্চয় রাখুন। এই ফ্লেক্সিবিলিটি আপনার আর্থিক নিরাপত্তা নিশ্চিত করবে। শেষে বলবো, সফল আর্থিক পরিকল্পনা মানে হলো অজানা পরিস্থিতির জন্য প্রস্তুত থাকা। মনে রাখবেন, পরিকল্পনা কখনো পুরোপুরি ঠিকঠাক হতে পারে না, তাই ভুলের জন্য জায়গা রাখাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। জীবনের লক্ষ্য সবসময় এক থাকে না। জীবনের লক্ষ্য এবং ইচ্ছা সময়ের সঙ্গে পরিবর্তিত হয়, আর এটা বোঝা আমাদের আর্থিক ও ব্যক্তিগত পরিকল্পনায় খুবই গুরুত্বপূর্ণ। ধরুন আপনার বন্ধু রাকিব সাধারণ পরিবার থেকে ডাক্তার হয়েছেন। শুরুতে তিনি তার কঠোর পরিশ্রম এবং অর্জিত সাফল্যে খুশি ছিলেন, কিন্তু কিছু বছর পর দেখা গেল ক্যারিয়ারের চাপ এবং দায়িত্বের কারণে সন্তুষ্টি কমে গেছে। ফলে তিনি অন্য ক্যারিয়ার বেছে নিয়েছেন। আমরা প্রায়ই ভবিষ্যতের নিজের ইচ্ছা এবং চাহিদা ঠিকভাবে আন্দাজ করতে পারি না। এন্ড অব দ্য হিস্টোরি ইলিউশন মানে আমরা ভাবি বর্তমান অবস্থান আমাদের স্থায়ী চাহিদা ও ব্যক্তিত্বের প্রতিফলন, কিন্তু বাস্তবে ভবিষ্যতে অনেক কিছু পরিবর্তিত হয়। উদাহরণস্বরূপ, তানভীর কলেজে ইঞ্জিনিয়ার হতে চেয়েছিল, কিন্তু 10 বছর পর তিনি ডিজিটাল মার্কেটিংয়ে সাফল্য খুঁজে পান। তাই দীর্ঘমেয়াদী আর্থিক পরিকল্পনা করলেও পরিবর্তনের জন্য প্রস্তুত থাকা আবশ্যক। জীবন অনেক অপ্রত্যাশিত এবং লক্ষ্য বদলানো স্বাভাবিক। এর জন্য আমি আপনাদের বলতে চাই, চরমরূপে আর্থিক সিদ্ধান্ত এড়ানো গুরুত্বপূর্ণ। যেমন শুধু উচ্চ আয়ের পেছনে ছুটে চলা বা অতিমাত্রায় সংযমী জীবন দুটোই দীর্ঘমেয়াদে দুঃখ এবং হতাশা আনতে পারে। পরিবর্তনকে গ্রহণ করুন। আপনার ক্যারিয়ার বা জীবনের পথ সময়ের সঙ্গে বদলাতে পারে। প্রাথমিক সিদ্ধান্তে আটকে থাকা অসন্তুষ্টি বাড়াতে পারে। পরিবর্তনকে স্বীকার করা মানে জীবনে স্থিতিশীলতা এবং সুখের জন্য প্রস্তুতি। আরেকটা গুরুত্বপূর্ণ হলো সাঙ্ক কস্ট বা ইতিমধ্যেই ব্যয় করা সময় ও প্রচেষ্টা। এগুলো কখনো ফেরত আসে না, কিন্তু আমরা তাদের কাছে আটকে থাকি। ধরুন ফারহান একটা স্টার্টআপে 3 বছর খরচ করেছেন, কিন্তু ব্যবসাটি ব্যর্থ হয়েছে। এখান থেকে শিক্ষা হলো নতুন করে শুরু করার মানসিকতা তৈরি করুন, যাতে আপনি পরিবর্তিত লক্ষ্য অনুযায়ী জীবনকে গঠন করতে পারেন। শেষে বলবো, পরিবর্তনকে স্বীকার করা আমাদের আর্থিক এবং ব্যক্তিগত জীবনে উন্নতি করতে সাহায্য করে। অতীতের সিদ্ধান্তের বোঝা কমিয়ে জীবনে সমতা, স্থিতিশীলতা এবং দীর্ঘমেয়াদী সুখ অর্জন সম্ভব। তাই আমি আপনাদের পরামর্শ দেব, লক্ষ্য পরিবর্তনের জন্য মন খোলা রাখুন, ব্যালেন্স বজায় রাখুন এবং জীবনের চলাচল উপভোগ করুন। নাথিং ইজ ফ্রি। জীবন এবং অর্থনীতিতে সবকিছুরই একটা মূল্য থাকে। কেউ মনে করতে পারে বিনিয়োগ বা ব্যবসা সহজে লাভ দেয়, কিন্তু প্রকৃত সাফল্যের জন্য একটা নির্দিষ্ট মূল্য দেওয়া অপরিহার্য। ধরুন 2008 সালের অর্থনৈতিক মন্দার পর জেনারেল ইলেকট্রিক কিভাবে সমস্যায় পড়েছিল। আমরা বাইরে থেকে শুধু বড় কোম্পানির সাফল্য দেখি, কিন্তু নেতৃত্বের জটিলতা এবং বাস্তব খরচ আমাদের চোখে আসে না। নেতৃত্বের বোঝা অনেক সময় অস্পষ্ট। জেফ ইমেলটের মতো সিইওদের কাজ সহজ নয়। শেয়ার হোল্ডারদের চাপ, নিয়মকানুন এবং অভ্যন্তরীণ ব্যুরোক্রেসি সব মিলিয়ে প্রকৃত মূল্য বোঝা যায় না। বাংলাদেশের প্রেক্ষাপটে ধরুন রাশিদ একটা বড় কর্পোরেশনের সিইও। সাফল্যের চেহারায় পেছনে তিনি মানসিক চাপ, কঠোর সময়সীমা এবং দায়িত্বের বোঝা বহন করেন, যা বাইরে থেকে কেউ বুঝতে পারে না। বিনিয়োগের খরচ শুধুই অর্থ নয়, দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য প্রয়োজন ধৈর্য,
ভোলাটিলিটি সহ্য করার ক্ষমতা এবং অনিশ্চয়তার মোকাবেলা করার মানসিক শক্তি। একজন বিনিয়োগকারী হিসেবে আপনাকে বেছে নিতে হয় উঁচু রিটার্নের সঙ্গে আশা ঝুঁকি গ্রহণ করবেন না নিরাপদ কিন্তু নিম্ন রিটার্নের পথ নির্বাচন করবেন। কিন্তু অনেকে ঝুঁকি এড়াতে গিয়ে প্রকৃত লাভের সুযোগ হারান। এটা যেমন একটা ফিস বা প্রবেশ মূল্য ডিজনিল্যান্ডের টিকিটের মতো। বিনিয়োগের উচ্চ রিটার্নের জন্য আমরা মানসিকভাবে ভোলাটিলিটি এবং অনিশ্চয়তা মেনে নিতে পারতে হবে। সারসংক্ষেপে বলবো, বিনিয়োগ বা সাফল্য কোনো কিছুই বিনামূল্য নয়। যে মূল্য দেওয়া হয় তা হলো মানসিক সহ্য শক্তি, সময় এবং ধৈর্য। এগুলো ছাড়া সত্যিকারের লাভ বা স্থায়ী সাফল্য আসে না। তাই আমি আপনাদের পরামর্শ দিব, বাজারের ওঠানামা বা জীবনের ঝুঁকিকে গ্রহণ করুন, কারণ এটাই সাফল্যের প্রবেশ মূল্য বা বিনিময়। আপনি এবং আমি আজ আমি আপনাদের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ সত্য শেয়ার করতে চাই। বাজার এবং বিনিয়োগের জগতে মানুষদের আচরণ কতটা গুরুত্বপূর্ণ। .com বুদবুদ বা হাউজিং বুদবুদ শুধু অর্থনৈতিক ঘটনা নয়, এগুলো দেখায় কিভাবে মানুষ একসঙ্গে আচরণ করলে বিশাল ক্ষতি হতে পারে। ধরুন 2000-এর দশকের শুরুতে এই বুদগুলোর কারণে বিশ্বের পরিবারগুলোর হাজার হাজার কোটি ডলার অদৃশ্য হয়ে যায়। অনেকে বলে লোভই এই সমস্যার মূল কারণ, কিন্তু বাস্তবতা আরো জটিল। বিনিয়োগকারী প্রায় সীমিত তথ্য ও নিজেদের যুক্তি অনুযায়ী সিদ্ধান্ত নেন। শুধুমাত্র লোককে দোষ দেওয়া ঠিক নয়, কারণ আমাদের মনোবিজ্ঞান এবং স্বাভাবিক প্রতিক্রিয়াগুলো বাজারে বড় প্রভাব ফেলে। বাংলাদেশের প্রেক্ষাপটে ভাবুন, রিয়াজ একজন নতুন শেয়ার বাজারের বিনিয়োগকারী। তিনি যখন দেখেন অন্যরা দ্রুত লাভের জন্য স্টক কিনছে বা বিক্রি করছে, তখন অবচেতনভাবে সেই দলে যোগ দিতে পারেন, যদিও তার মূল লক্ষ্য দীর্ঘমেয়াদী সঠিক কোম্পানিতে বিনিয়োগ করা। বাজারে সব বিনিয়োগকারীর দৃষ্টিভঙ্গি একই রকম নয়। স্বল্পমেয়াদী ব্যবসায়ীরা প্রায়ই উচ্ছৃঙ্খল দামের স্টককে যুক্তিসঙ্গত মনে করে, আবার দীর্ঘমেয়াদী বিনিয়োগকারীরা সেই একই মূল্যে বিভ্রান্ত হয়। এটি প্রমাণ করে বাজারে সবাই একই খেলা খেলছে না। দীর্ঘমেয়াদী বিনিয়োগ টিকে থাকতে হলে প্রয়োজন স্বাধীনতা এবং নিজের পথ নির্ধারণ। অন্যদের স্বল্পমেয়াদী চাহিদা অনুযায়ী সিদ্ধান্ত নিলে বড় ক্ষতির মুখোমুখি হতে পারেন। এজন্য স্পষ্টভাবে জানুন আপনার লক্ষ্য কি, আপনার সময়সীমা কত এবং কেন আপনি বিনিয়োগ করছেন। উদাহরণস্বরূপ ধরুন, শামীম দীর্ঘমেয়াদী স্টক ধরে রাখার পরিকল্পনা করেছেন, কিন্তু তার সহকর্মীরা শুধুমাত্র স্বল্পমেয়াদী লাভ্যাংশের দিকে মনোযোগ দিচ্ছে। শামীম যদি তাদের সঙ্গে মিলিয়ে চলেন, তার দীর্ঘমেয়াদী পরিকল্পনা ব্যর্থ হবে। শেষে বলবো, নিজের বিনিয়োগের খেলা বোঝা এবং তার উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া অপরিহার্য। অন্যদের আচরণ বা বাজারের ধারা আপনার ফোকাসে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। তাই আপনার নিজের কৌশল তৈরি করুন, নিজের লক্ষ্য স্থির রাখুন এবং দীর্ঘমেয়াদী বৃদ্ধির দিকে মনোযোগ দিন। অন্যের খেলা দেখেই সিদ্ধান্ত না নিয়ে আপনার পথেই অগ্রসর হন। এটাই বাজারে টিকে থাকার মূল কৌশল। নিরাশাবাদের প্রলোভন। মানুষ প্রায়ই নিরাশাবাদের দিকে আকৃষ্ট হয় এবং সত্যিকারের উন্নতির সম্ভাবনাকে অবহেলা করে। আপনি লক্ষ্য করেছেন, অনেক সময় নেগেটিভ মনোভাব বেশি বুদ্ধিমান মনে হয়, তাই মানুষ সেটাকে বেশি গুরুত্ব দেয়। উদাহরণস্বরূপ, বাংলাদেশের অর্থনীতিতে ঋণ বৃদ্ধির খবর সংবাদ মাধ্যমে বড় করে দেখানো হয়, কিন্তু দেশের স্থায়ী উন্নতি বা প্রযুক্তিগত অগ্রগতি কমই প্রচারিত হয়। মানুষ নেগেটিভ খবরকে বিশ্বাসযোগ্য মনে করে, কারণ তা তাদের আতঙ্ক ও অনিশ্চয়তার সঙ্গে সংযুক্ত হয়। কিন্তু সত্যিকারের অপটিমিজম বা আশাবাদী মনোভাব মানে অন্ধভাবে আশা না করা, বরং এটি হলো বাস্তবতা বোঝা এবং দীর্ঘমেয়াদী ইতিবাচক ফলাফলের দিকে বিশ্বাস রাখা। ধরুন, রাহুল একজন তরুণ উদ্যোক্তা। সে জানে ব্যবসা শুরুতে অনেক চ্যালেঞ্জ থাকবে, কিন্তু তার উদ্ভাবন ধীরে ধীরে দেশ ও সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে। এটাই বাস্তবসম্মত অপটিমিজম। পেসিমিজম নিরাশাবাদ প্রলোভন দেয়, কারণ এটি সতর্ক করে এবং দৃষ্টি আকর্ষণ করে। ইতিহাস দেখিয়েছে 2008 সালের বৈশ্বিক অর্থনৈতিক মন্দার সময় অনেক নিরাশাবাদী পূর্বাভাস গুরুতর সঙ্গে নেওয়া হয়েছিল, অথচ পুনরুদ্ধারও দ্রুত ঘটেছিল। যেমন যুদ্ধ পরবর্তী জাপান দ্রুত পুনরুদ্ধার করে বিশ্বকে চমকে দিয়েছিল। অর্থনৈতিক প্রগতি ধীরে ধীরে আসে, তাই আমরা তা সহজে লক্ষ্য করি না। নেতিবাচক ঘটনা হঠাৎ ঘটে এবং সবাইকে আকৃষ্ট করে, তাই নিরাশাবাদের প্রলোভনে পড়বেন না। ধীরে ধীরে উন্নতি ও ইতিবাচক ফলাফলকে স্বীকৃতি দিন। পেসিমিজম মাঝে মাঝে মানসিক নিরাপত্তা দেয়, কিন্তু জীবন ও বিনিয়োগের বাস্তব মূল্যায়নের জন্য অপটিমিজম অপরিহার্য। আকর্ষণীয় গল্প। মানুষ প্রায়ই আকর্ষণীয় গল্প বা গল্পের আকার দেওয়া তথ্যের প্রভাবেই অর্থ ও জীবনের বড় সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারে, যা অনেক সময় ভুল প্রমাণ হয়। লেখক একটা উদাহরণ দিয়েছেন। ধরে নিন, একটি এলিয়েন নিউ ইয়র্ক সিটি পর্যবেক্ষণ করছে।
2007 সালের নববর্ষে শহরের ব্যস্ততা, রঙিন আলো আর প্রযুক্তিগত উন্নতি দেখে সে মনে করে সবকিছু ঠিক আছে, কিন্তু 2009 সালে আবার সেই দৃশ্য দেখে এলিয়েন বুঝতে পারে $16 ট্রিলিয়ন ক্ষতি হয়েছে। মানুষ বেকার, অর্থনীতি ভেঙে গেছে। সে বুঝতে পারছে না কেন চোখে যা দেখা যায় তা বাস্তবতার সঙ্গে মেলে না। এখান থেকে আমাদের শেখার বিষয় হলো, অর্থনীতিতে এবং ব্যক্তিগত অর্থনৈতিক সিদ্ধান্তে আমরা প্রায়শই গল্প বা ন্যারেটিভ এর ফাঁদে পড়ি। 2007 সালে হাউজিং বাজার নিয়ে যে গল্প শোনা যাচ্ছিল সবাই বিশ্বাস করেছিল, কিন্তু 2009 সালে সেই গল্প ভেঙে পড়ে এবং অনেক মানুষ ক্ষতির সম্মুখীন হয়। বাংলাদেশের প্রেক্ষাপটে ধরুন, 2010-11 সালের রিয়েল এস্টেট বুমের সময় অনেক মানুষ বিনিয়োগ করেছিলেন। সবাই ভেবেছিলেন দাম শুধু বাড়বে, কিন্তু হঠাৎ বাজার সংকুচিত হলে অনেক পরিবার বড় ক্ষতির সম্মুখীন হয়। আমরা প্রায়শই ভাবি যা চোখে দেখা যায় সেটাই পুরো সত্য, অথচ আমরা গুরুত্বপূর্ণ ও তথ্য অনেক সময় উপেক্ষা করি। এই ধরনের কগনিটিভ বায়াস আমাদের ব্যক্তিগত এবং নীতি নির্ধারণের ক্ষেত্রে ভুল দিক নির্দেশনা দিতে পারে। উদাহরণস্বরূপ, যদি কেউ শুধুমাত্র স্টক মার্কেটের কয়েকটা উঠানামা দেখে পুরো অর্থনীতির ছবি আঁকে, তা প্রায়ই বিভ্রান্তি সৃষ্টি করে। আমরা ভাবি পূর্বাভাস সঠিক হবে, কিন্তু বাস্তবে তা হয় না। কেন্দ্রীয় ব্যাংক বা আর্থিক সংস্থা কোনো বাজার পতন সঠিকভাবে অনুমান করতে পারে না। সুতরাং সতর্ক থাকা এবং সম্ভাব্য ভুলের জন্য প্রস্তুত থাকা জরুরি। এলিয়েনের মতো আমরা সবাই কখনো কখনো শুধু চোখে যা দেখি সেটাই সত্য মনে করি, কিন্তু আমাদের পারসেপশন সীমিত। এই সীমাবদ্ধতা বোঝা এবং ন্যারেটিভ এর প্রভাব চেনা আমাদের অর্থনৈতিক সিদ্ধান্ত আরও বুদ্ধিভিত্তিক সঙ্গে নিতে সাহায্য করে। তাই আপনি যে গল্প বিশ্বাস করছেন সেটা যাচাই করুন। সবসময় দৃশ্যমান তথ্য এবং বাস্তব ডেটার দিকে মনোযোগ দিন, আর শুধুমাত্র আকর্ষণীয় কিন্তু বাস্তবসম্মত নয় এমন গল্পের ফাঁদে পড়বেন না। পদক্ষেপ নিন সঠিক গাইডলাইন অনুযায়ী। ক্লারেন্স হিউজেস নামে একজন ব্যক্তি ছিলেন, যিনি একজন দন্ত চিকিৎসকের ভুল সিদ্ধান্তের কারণে জীবনে বড় ক্ষতির মুখে পড়েছিলেন। এই ঘটনা আমাদের শেখায়, যেমন একজন দক্ষ ডাক্তার রোগীর ইচ্ছা, প্রয়োজন ও মান বুঝে চিকিৎসা করেন, তেমনি একজন আর্থিক পরামর্শদাতারও উচিত আপনার লক্ষ্য, মূল্যবোধ ও চাহিদা বুঝে তবেই পরামর্শ দেওয়া। যদি সে তা না করে তাহলে পরিণতি ক্ষতিকর হতে পারে। আমাদের চারপাশে এমন অনেক উদাহরণ রয়েছে। ধরুন, রিয়াদ বা ফারহান যদি বিনিয়োগের আগে নিজের আর্থিক লক্ষ্য না বুঝে কেবল অন্যের পরামর্শে সিদ্ধান্ত নেয়, তাহলে তারা বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারে। আর্থিক সফলতার মূল চাবিকাঠি আসলে 3টা জিনিসের উপর দাঁড়িয়ে আছে: আত্মজ্ঞান, নম্রতা এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা। আপনি যে সিদ্ধান্ত নিন না কেন, সেটি শুধু অর্থ আয় করবে বলেই নয়, বরং সেটি যেন আপনার মানসিক শান্তি ও সময়ের উপর নিয়ন্ত্রণ বজায় রাখতে সাহায্য করে, সেটি নিশ্চিত করতে হবে। উদাহরণস্বরূপ, যদি করিম নামে একজন তরুণ কেবল স্বল্পমেয়াদী লাভের আশায় বিনিয়োগ করে, তবে সে খুব সহজেই মানসিক চাপ ও আর্থিক অনিশ্চয়তার মধ্যে জড়িয়ে পড়বে। এখানে একটা গুরুত্বপূর্ণ শিক্ষা হলো সঞ্চয়ের অভ্যাস। নির্দিষ্ট কোনো লক্ষ্য না থাকলেও সঞ্চয় করা প্রয়োজন, কারণ এটি আপনাকে অপ্রত্যাশিত পরিস্থিতির বিরুদ্ধে একটি সুরক্ষা বলয় দিবে। তাছাড়া সফলতার পথে এগোতে গেলে বাস্তবতা, ঝুঁকি, অনিশ্চয়তা এবং অস্বস্তির মতো মূল্য দিতে হয়। এটাই বাস্তবতা। অর্থাৎ আপনি যদি বিনিয়োগ বা ব্যবসার সফল হতে চান, তবে কেবল অর্থ নয়, মানসিকভাবে প্রস্তুত থাকাটাও জরুরি। সময়, ধৈর্য এবং নম্রতাকেও আমি সফলতার 3টা অপরিহার্য সহচর বলবো। বিনিয়োগের সময়সীমা যত দীর্ঘ হবে, তত সহজ হবে ভুল থেকে শিক্ষা নেওয়া, এবং ততই ধারাবাহিকভাবে আপনার সম্পদ বৃদ্ধি পাবে। 1 বা 2টি বিনিয়োগ ব্যর্থ হলেও আপনার সম্পূর্ণ পোর্টফোলিওর দিকে মনোযোগ রাখা উচিত। সবশেষে আমি আপনাদের যে মূল বার্তাটি দিতে চাই তা হলো, নিজের আর্থিক খেলা বোঝা এবং সেই অনুযায়ী পদক্ষেপ নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। অন্যদের খেলার ছাপ, বাজারের গুজব বা অস্থিরতাকে কখনোই আপনার সিদ্ধান্তের উপর প্রভাব ফেলতে দিবেন না। আর্থিক সিদ্ধান্তের জটিলতা স্বাভাবিক, তাই নিজের লক্ষ্য, মূল্যবোধ এবং মানসিক সুস্থতার সঙ্গে মিল রেখে এগোনোটাই আসল কৌশল। উদাহরণস্বরূপ, যদি হাসানের মূল লক্ষ্য হয় নিজের সময়ের উপর পূর্ণ নিয়ন্ত্রণ রাখা, তবে সে কখনো স্বল্পমেয়াদী উচ্চ মুনাফার লোভে ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নেবে না। যদি আপনি আত্মজ্ঞান, নম্রতা, ধৈর্য, সঞ্চয়ের অভ্যাস এবং দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি বজায় রাখতে পারেন, তাহলে আপনি একসঙ্গে 3টা জিনিস অর্জন করতে পারবেন: আর্থিক নিরাপত্তা, মানসিক শান্তি এবং নিজের সময়ের উপর নিয়ন্ত্রণ। আর এটাই সফল আর্থিক জীবনের প্রকৃত ভিত্তি। অভিযোগ এবং ব্যক্তিগত ফিনান্সিয়াল দর্শন। আপনি যদি সত্যিকারের আর্থিক স্বাধীনতা চান, প্রথমে নিজেকে জিজ্ঞাসা করুন, আমি কি রাখি এবং কেন রাখি। অনেক বিনিয়োগকারী অন্যের পরামর্শ মানেন, কিন্তু নিজের বিশ্বাস অনুযায়ী কাজ করেন না। বাংলাদেশে ধরুন, রফিক যদি শুধু বন্ধুদের পরামর্শে স্টক বিনিয়োগ করে, নিজের লক্ষ্য এবং আর্থিক স্বাচ্ছন্দ্য না ভেবে
তবে ভুলের সম্ভাবনা অনেক বেশি। আপনি যে কোনো আর্থিক সিদ্ধান্ত নিন, সেটি আপনার ব্যক্তিগত স্বাচ্ছন্দ্য এবং লক্ষ্য অনুযায়ী হওয়া উচিত। যেমন ডাক্তাররা রোগীর জীবনের জন্য পরামর্শ দেয়, আপনার জন্য উপযুক্ত বিনিয়োগও আপনার নিজের পরিস্থিতি, মানসিক শান্তি এবং লক্ষ্য অনুযায়ী হওয়া উচিত। ধরে নিন আপনার লক্ষ্য হলো অর্থনৈতিক স্বাধীনতা। আপনি মিতব্যয়ী জীবনধারা বজায় রেখে সঞ্চয় বাড়াচ্ছেন। এতে সামাজিক তুলনায় চাপ কমে যায় এবং আপনার লক্ষ্য স্থিতিশীল থাকে। আপনি যদি সত্যি নিজের আর্থিক লক্ষ্য অর্জন করতে চান, আপনার কৌশল অবশ্যই ব্যক্তিগত হওয়া উচিত। অন্যের অনুসরণ করবেন না। নিজের পরিস্থিতি বুঝুন, ধৈর্য ধরুন এবং এমন বিনিয়োগ ও সঞ্চয় নির্বাচন করুন যা আপনাকে স্বাধীনতা এবং মানসিক শান্তি দেয়। সংক্ষেপে, আর্থিক স্বাধীনতা অর্জনের জন্য নিজের লক্ষ্য, নিজের আর্থিক স্বাচ্ছন্দ্য এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনাকে অগ্রাধিকার দিন।